হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশিতা গুড়িয়া। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো আর সুস্থ আছো। ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইতে বঙ্গ আমার জননী আমার নামে যে কবিতাটি তোমাদের রয়েছে, তার হাতে কলমের 6-এর দাগ থেকে একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ 9-এর দাগ পর্যন্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আজকের আলোচনা পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো শুরু করছি আজকের আলোচনা পর্ব। 6-এর দাগে বলা হয়েছে, একই রকম অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। প্রথমেই রয়েছে গৌরব। সেখান থেকে যে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে পাওয়া গেছে সেটা হলো গরিমা। তারপর সুর থেকে পাওয়া গেছে তান, মুক্তি থেকে পাওয়া গেছে মুক্ত, নতুন থেকে পাওয়া গেছে নবীন এবং জলধি থেকে পাওয়া গেছে সাগর। এরপর 7-এর দাগে বলা হয়েছে, নিম্নলিখিত প্রত্যেক ব্যক্তি ও প্রতিটি স্থান সম্পর্কে 2-4টি বাক্য লেখো। প্রথমেই রয়েছে বুদ্ধ। গৌতম বুদ্ধ ছিলেন একজন তপস্বী ও জ্ঞানী, যার তত্ত্ব অনুসারে বৌদ্ধ ধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ গৌতম, শাক্যমুনি গৌতম বা বুদ্ধ নামে পরিচিত ছিলেন। অনুমান করা হয় তিনি খ্রিস্টপূর্ব 625 অব্দে প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে জীবিত ছিলেন ও শিক্ষাদান করেছিলেন। এরপর রয়েছে রঘুমণি। রঘুমণি অর্থাৎ রঘুনাথ শিরোমণি ছিলেন নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত। তিনি শ্রী চৈতন্যদেবের সহপাঠী ছিলেন। এরপর রয়েছে নিমাই। নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেব বা চৈতন্য মহাপ্রভু ছিলেন উত্তর পূর্ব ভারতের এক বিখ্যাত বৈষ্ণব সন্ন্যাসী। নবদ্বীপে হিন্দু ব্রাহ্মণ পিতা জগন্নাথ মিশ্র ও মাতা শচীদেবীর গৃহে তিনি জন্মগ্রহণ করেন। বৈষ্ণব সমাজে তাঁকে রাধাকৃষ্ণের যুগল প্রেমাবতার বলে মনে করা হয়। এরপর রয়েছে চণ্ডীদাস। চণ্ডীদাস ছিলেন এক বিখ্যাত বৈষ্ণব কবি। তিনি চৈতন্য পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর রচয়িতা হিসেবে বিশেষ স্থান অধিকার করে আছেন। স্বয়ং শ্রী চৈতন্যদেব তাঁর কাব্যের অনুরাগী ছিলেন। তাঁর রচিত বহু গীতিপদ মানুষের মুখে মুখে ফিরত। এরপর 8-এর দাগে বলা হয়েছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর লেখো। 8-এর 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কবি দেশকে কী কী নামে সম্বোধন করেছেন। কবি দেশকে বঙ্গ, জননী, মা, ধাত্রী দেবী, স্বর্গ ইত্যাদি বলে সম্বোধন করেছেন। এরপর 8-এর 2-এর দাগে বলা হয়েছে, কেন গো মা তোর মলিন বেশ। মা বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাকে মা বলা হয়েছে কেন। উত্তর শুরু করছি। প্রথম প্রশ্নের উত্তর, মা বলতে কবি দেশকে বুঝিয়েছেন। তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তর প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে, আমরা জন্মানোর পর থেকেই দেশের মাটিতেই বড় হই, দেশের মাটিতেই লালিত পালিত হই, তাই দেশকে মা বলা হয়েছে। তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অবশ্যই তোমাদের কাছে কিন্তু টেক্সট বুকটা রেখে দিও, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপর 8-এর 3-এর দাগের প্রশ্নে বলা হয়েছে, মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন। কবি এখানে মা বলতে দেশমাতাকে বুঝিয়েছেন, যেখানে ইংরেজরা উপনিবেশ জমিয়েছে এবং শোষণ শাসনে দেশ ও দেশের মানুষকে জর্জরিত করে তুলেছে, তাই মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ। এরপর 8-এর 4-এর দাগের প্রশ্নে বলা হয়েছে, অশোক কোথায় কোথায় তাঁর প্রভাব বিস্তার করেছিলেন। সম্রাট অশোক গান্ধার থেকে জলধি পর্যন্ত তাঁর প্রভাব বিস্তার করেছিলেন। 8-এর 5-এর দাগের প্রশ্নে বলা হয়েছে, অর্ধজগৎ ভক্তিপ্রণত চরণে যাঁর। অর্ধজগৎ বলতে কবি কি বুঝিয়েছেন, কার চরণে তা প্রণত হয়েছে। উত্তর শুরু করছি। প্রথম প্রশ্নের উত্তর, চীন, জাপান, কোরিয়া, তিব্বত প্রভৃতি দেশে বৌদ্ধ ধর্ম প্রসার লাভ করেছিল। অর্ধজগৎ বলতে কবি এই সব দেশসহ অর্ধেক বিশ্বকে বুঝিয়েছেন। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে, ভগবান বুদ্ধের চরণে তা প্রণত হয়েছে। এরপর 8-এর 6-এর দাগের প্রশ্নে বলা হয়েছে, যুদ্ধ করিল প্রতাপাদিত্য। প্রতাপাদিত্য কে ছিলেন, তিনি কাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। বইয়েতে কিন্তু তোমাদের 8-এর 6-এর দাগের বদলে 8-এর 7-এর দাগ দেওয়া রয়েছে, তাই তোমরা যখন ভিডিওটা দেখবে বই থেকে প্রশ্নগুলো মিলিয়ে নিয়ে উত্তরগুলো দেখবে। প্রশ্নের উত্তর শুরু করছি।
অধুনা বাংলাদেশে 12 ভূঁইয়া নামে পরিচিত 12 জন ভূস্বামীদের মধ্যে বিখ্যাত ছিলেন প্রতাপাদিত্য। এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তর প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্রতাপাদিত্য নিজ রাজ্যের স্বাধীনতা রক্ষার জন্য মুঘল সম্রাট আকবরের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিলেন। এরপর 7 দাগের প্রশ্নে বলা হয়েছে ধন্য আমরা। আমরা বলতে কাদের বোঝানো হয়েছে? আমরা কখন নিজেদের ধন্য বলে মনে করতে পারি? আমরা বলতে ভারতবাসীকে বোঝানো হয়েছে। তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তর প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে। যে সকল বীর পূর্বপুরুষ দেশ মাতাকে রক্ষা করার জন্য নিজেদের প্রাণ ও রক্ত দিয়েছে, যারা দেশ মাতাকে গর্বিত করেছেন, তাদের রক্ত যদি আমাদের শিরায় বহমান হয় তবে আমরা নিজেদের ধন্য মনে করতে পারব। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে নবীন গরিমা কিভাবে ললাটে ফুটে উঠবে? যেদিন কালের নিয়মে আধার ঘোর কেটে যাবে সেদিন নতুন দিনের সূচনা হবে। এইভাবেই নবীন গরিমা ললাটে ফুটে উঠবে। এরপর 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে আমরা কিভাবে বঙ্গজননীর দুঃখ দৈন্য লজ্জা দূর করতে পারি? উত্তর শুরু করছি। পরাধীন ভারতকে বিদেশি শক্তির হাত থেকে নিজেদের কর্মের মাধ্যমে উদ্ধার করতে পারলে বঙ্গজননীর দুঃখ দৈন্য লজ্জা দূর হবে। এরপর 9 দাগের প্রশ্নে প্রথমে বলা রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর দাও। 9 1 নম্বর প্রশ্ন যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর, কবির কেন মনে হয়েছে যে বঙ্গজননীকে আধার ঘিরে আছে? উত্তর শুরু করছি। কবি দ্বিজেন্দ্রলাল রায় দেখেছেন পরাধীন ভারতে ইংরেজরা শোষণ শাসন অত্যাচার নিপীড়ন চালিয়েই চলেছে, যার ফলে দেশমাতার মলিন বেশ নয়ন অশ্রুপাত করে করে শুষ্ক রুক্ষ হয়েছে কেশ। তাই কবির মনে হয়েছে যে বঙ্গজননীকে আধার ঘিরে আছে। এরপর 9 দাগের প্রশ্নে বলা হয়েছে এই বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় সে সম্পর্কে জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। উত্তর শুরু করছি। তোমরা যখন চিঠি লিখবে খাতার ডান দিকের কোণে ওপরের দিকে যে চিঠি লিখবে তার ঠিকানা, অর্থাৎ তুমি চিঠিটা লিখবে তার ঠিকানাটা তুমি সেখানে দিয়ে দেবে, অর্থাৎ তোমার ঠিকানাটা তুমি সেখানে দিয়ে দেবে এবং তার নিচে তুমি তারিখ দেবে। যেই দিন তুমি চিঠিটা লিখবে সেদিনের তারিখটা দেবে। তারপর খাতার বাঁ দিকে চলে আসবে, সেখানে লিখবে প্রিয়, তারপর যেই বন্ধুকে তুমি চিঠিটা লিখতে চাইছো তার নামটা তুমি সেখানে দেবে। অবশ্যই তুমি কিন্তু বন্ধুর নামটা ব্র্যাকেটের মধ্যে দেবে না, প্রিয় লিখেই বন্ধুর নামটা দেবে, তারপর কমা দেবে। তারপর নিচের দিকে চলে আসবে, এসে যেখানে বন্ধুর নামটা শেষ করেছো ঠিক তার নিচে থেকেই চিঠি লেখাটা শুরু করবে প্যারা প্যারা করে। এবার দেখা যাক চিঠিতে কি লেখা হয়েছে। অনেক দিন পর তোর চিঠি পেয়ে আমি খুব খুশি হয়েছি। চিঠি পড়ে জানতে পারলাম তোরা সকলে ভালো আছিস, আমরাও সকলে ভালোই আছি। তুই আমাকে জানতে চেয়েছিলি যে বঙ্গভূমি আমার কাছে কতটা প্রিয়। আজকে তার উত্তরই এই চিঠিতে দেব। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে বঙ্গভূমি আমার জন্মভূমি। তার হবে এখানে আর লেখা হয়ে গেছে, তোমরা যখন লিখবে আর এর জায়গায় তার করে নেবে। তার জল মাটি বাতাসেই আমি বেঁচে থাকার রসদ পাই। সবুজ গাছপালার সমারোহ, নদী, চাষক্ষেত সব কিছু মিলিয়ে এক অপরূপ রূপে সজ্জিতা এই বঙ্গমাতা। রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের মতো মহান ব্যক্তিত্ব এই বঙ্গভূমিতেই জন্মেছিলেন। তাই এখানে জন্মে আমি নিজেকে খুব গর্ববোধ করি। মহান মানুষদের জন্মভূমি ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিমূর্তি আমার ভালোবাসার এই বঙ্গভূমি। তারপর প্যারা চেঞ্জ করে লিখবে আজ এখানেই শেষ করলাম, আবার তোর চিঠির অপেক্ষায় থাকব। তুই ভালো থাকিস, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। এই বলে চিঠি শেষ করবে। তারপর যেখানে চিঠি শেষ করেছ তার
ডান দিকের কোণে লিখবে ইতি, লিখে নিজের নাম দেবে। তারপর বাঁ দিকে চলে আসবে, সেখানে তুমি যেই বন্ধুকে চিঠিটা লিখেছ তার ঠিকানাটা দিয়ে দেবে, নাম সহ ঠিকানাটা দেবে, তাহলেই চিঠি কমপ্লিট হয়ে যাবে। এরপর 9-3 দাগের প্রশ্নে বলা হয়েছে, চীন, জাপান, তিব্বতে বাঙালি সত্যি কি কোনোদিন উপনিবেশ তৈরি করেছিল? শিক্ষক শিক্ষিকার কাছ থেকে এ বিষয়ে জেনে নিয়ে লেখো। উত্তর শুরু করছি। না, চীন, জাপান, তিব্বতে বাঙালি তথা ভারত কোনোদিন কোনো উপনিবেশ গড়ে তোলেনি। এই সকল দেশ ভারতের বৌদ্ধ ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিল, তাই এই সকল দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এরপর 9-4 দাগের প্রশ্নে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, পরাধীন ভারতের মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এই কবিতায় দেশের প্রতি যে ভাবাবেগ প্রকাশিত হয়েছে তা তোমার নিজের ভাষায় বুঝিয়ে দাও। উত্তর শুরু করছি। কবি দ্বিজেন্দ্রলাল রায় কবিতায় উল্লেখ করেছেন যে কিভাবে বিদেশি শক্তির আক্রমণে, শোষণে, শাসনে দেশ বিপর্যস্ত। সেই সঙ্গে কবি ভগবান বুদ্ধ, সম্রাট অশোক, চণ্ডীদাস, প্রতাপাদিত্য, রঘুমণির মতো মহান নমস্য ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন। এই সকল মহান ব্যক্তিদের রক্ত দেশের মানুষের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। এই কথা মনে করিয়ে দিয়ে কবি দেশের মানুষকে পরাধীন ভারতের শৃঙ্খল মোচনের জন্য উদ্বুদ্ধ করতে চেয়েছেন। এখানে কবির এক অসাধারণ সুন্দর ভাবাবেগের পরিচয় আমরা পেয়েছি। আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে রেখো, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো সকলের আগে।